হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। আসুন, বসুন, দেখুন আসো লাল গোলাপ। আজ লাল গোলাপে আমরা আলোচনা করব জার্মানিতে স্বৈরশাসক অর্থাৎ ডিকটেটর রূপে অ্যাডলফ হিটলারের দল নাৎসি পার্টির সাহায্যে কীভাবে তিনি পূর্ণ ক্ষমতার জেকে বসলেও তাকে ক্ষমতাচ্যুত করার বহু চক্রান্ত হয়েছিল, তবে সেই চক্রান্ত সফল হয়নি। আজ স্বৈরশাসন ও ফ্যাসিস্ট সরকারের বিষয়ে আলোচনা করবেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনকর্মী আফিয়া জান্নাত অনন্যা। প্রথমে জেনে নিন কিছু তথ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল জার্মানি 1 সেপ্টেম্বর 1939-এ এবং এই যুদ্ধ শেষ হয়েছিল 2 সেপ্টেম্বর 1945-এ। জার্মানির পক্ষে ছিল ইউরোপের ফ্যাসিস্ট পার্টি সমর্থিত স্বৈরশাসক বেনিতো মুসোলিনি, যিনি আগে ছিলেন একজন সাংবাদিক। জার্মানি ও ইটালির পক্ষে যোগ দিয়েছিল জাপান। তখন জাপানে ছিল রাজতন্ত্র এবং হিরোহিতো ছিলেন রাজা। এই তিনটি দেশকে বলা হতো অ্যাক্সিস পাওয়ার্স। এই তিনটি দেশের বিপক্ষে যুদ্ধ করেছিল তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন, যার অধিকাংশ এখন রাশিয়া নামে পরিচিত, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার একটি অংশ। এদের বলা হতো মিত্রশক্তি। এদেরকে বলা হতো অ্যালাইড পাওয়ার্স। প্রথম বিশ্বযুদ্ধ 1919 সালে শেষ হবার মাত্র 20 বছর পরেই তৃতীয় বিশ্বযুদ্ধে মোট নিহত হয়েছিল 7.5 কোটি সামরিক ও বেসামরিক মানুষ। এদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মানুষও ছিল। তারা মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেছিলেন। সবচেয়ে বেশি নিহত হয়েছিল রাশিয়ানরা। তারাই প্রথমে জার্মানি দখল করেছিল। ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধেই সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছিল। ধর্মীয় কারণে সবচেয়ে বেশি নিহত হয়েছিল ইহুদিরা, আর সবচেয়ে বেশি ইহুদি নিহত হয়েছিল পোল্যান্ড ও চেকোস্লোভাকিয়াতে। হিটলারের বদ্ধমূল বিশ্বাস ছিল ইহুদিদের কারণেই জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হেরে গিয়েছিল। মিস আফিয়া জান্নাত অনন্যা, আপনার নামটি অসাধারণ। আপনারা ক ভাই বোন? আমার একটা ছোট ভাই আছে। তার নাম কি? তার নাম আব্দুল্লাহ নূর আরাফ। আর আপনার বাবা মা কি করেন? আমার বাবা বিজনেস করেন, আমার মা ব্যাংকে চাকরি করেন। আচ্ছা, ওরা থাকেন কোথায়? বাগেরহাটে থাকেন, আমার গ্রামের বাড়িতে। আচ্ছা, আর আপনি থাকেন কোথায়? ঢাকা শহরে? জি। আচ্ছা, আপনি ব্র্যাক ইউনিভার্সিটিতে কি পড়ছেন আপনি বললেন? আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচারে পড়ছি। এটা আমার 4th ইয়ার। এখন বলুন, ব্র্যাক ইউনিভার্সিটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি, এলিট ইউনিভার্সিটি, এদের ছাত্রী হয়ে আপনি কিভাবে জড়িয়ে পড়লেন জনসাধারণের আন্দোলনে, বলুন। ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ার বিষয়টা আমার ইনস্টিটিউশনাল পরিচয়, কিন্তু ব্যক্তি হিসেবে তো আমার দেশের সঙ্গে একটা সম্পর্ক আছে। আমি তো দেশের নাগরিক, ওইটা আমার আরেকটা পরিচয়। তো দুইটা পরিচয়কে তো আসলে এক করা যাবে না। আর আমার আন্দোলনে আসার বিষয়টা এমন, ছোটবেলা থেকেই আসলে আমার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে যদি কোথাও আমি দেখেছি যে অন্যায় হচ্ছে বা খারাপ কিছু হচ্ছে। ছোটবেলা থেকে মানে ছোটবেলা থেকে এই বিষয়টা আসলে খুবই ইনস্টিংক্টিভ। যেমন ধরেন, কাউকে ইনফ্লুয়েন্স করলে সে প্রতিবাদী হতে পারে, বা অন্যায় দেখলে তার রাগ হতে পারে, এটা তাকে শেখানো যেতে পারে। আবার অনেকে হয় ইনস্টিংক্টিভলি, আমাদের একটা প্রাইমাল ইনস্টিংক্ট আছে যে কোনটা খারাপ এবং কোনটা ভালো। এটা তো আমরা আসলে খুব সহজে, এটাকে বলা হয় হচ্ছে এক ধরনের ইনস্টিংক্টিভ ইনসাইট। তো ওই জায়গাটা থেকে আমার মধ্যে এটা গ্রো করেছে যে কাউকে যখন আমি দেখেছি যে কারোর উপরে অত্যাচার করছে বা অন্যায় করছে, ইভেন অ্যাবিউসিভ কোনো কথা বলছে, তো আমি ছোটোবেলা থেকেই আমি দেখতাম যে আমার মধ্যে এটা নিয়ে এক ধরনের রাগ হতো। আমরা তো সোশ্যাল মিডিয়াতে বেড়ে ওঠা জেনারেশন, তো সোশ্যাল মিডিয়াতে আমি দেখতাম যে আমার থেকে যারা একটু বড়, বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনেক কিছু লিখছে, অনেক বিপ্লবী কবিতা, এবং আমার হচ্ছে খুবই রোমাঞ্চ লাগতো যে এত সুন্দর সাবলীল কথা বের হচ্ছে, আসছে, এবং তাদেরকে যেভাবে দেখা হচ্ছে, তাদের কথায়, লেখায়, আচরণে যে পাওয়ার, আমি ওটা চাইতাম যে আমার মধ্যেও এরকম আসুক, আমিও এভাবে কথা বলি, আমিও এই জিনিসটাকে এভাবে করতে চাই। আমরা যখন ভাষা আন্দোলনে জড়িত হয়েছিলাম, ভাষা আন্দোলন কিন্তু অনেকের ধারণা 52তেই সূচিত এবং শেষ, তা কিন্তু নয়। 52তে সূচিত হয়েছিল, কিন্তু এর প্রভাব বিস্তার হয়েছিল 54তেই বেশি লোক গ্রেফতার হয়েছিল। সেখানে সেই সময় ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র 8 বা 10 জন লোক, যার মধ্যে আমার স্ত্রী তারেক রহমানও ছিলেন, তিনিও জেলে গিয়েছিলেন।
অর্থাৎ মেয়েদের অংশগ্রহণ আন্দোলনে খুবই কম ছিল তখন। প্রতিভা মসুদি ছিলেন, ফরিদা বাড়ি মালিক ছিলেন, এরা কিন্তু আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বলতে হবে মেয়েদের সংখ্যা খুব কম ছিল। এই যে আপনি আন্দোলনে এলেন সাম্প্রতিককালে, মেয়েদের সংখ্যা তো অনেক হলো, এটার কারণ কি? আমার কাছে মনে হয় যে এখন নারীরা নিজেদেরকে অনেক বেশি নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে তারা নিজেদেরকে দেখতে শুরু করেছে। আমার জায়গাটা কিন্তু এরকমই। যখন আমাদের আন্দোলনটা ব্র্যাক থেকে শুরু হয় 16 তারিখে, তার আগে 15 তারিখ, 14 তারিখ, 13 তারিখে আমরা দেখেছি যে ঢাবিতে, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ঢামেকে যখন আমারই মতো বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের সাথে যখন অবমাননাকর আচরণ করেছে, তাদেরকে প্রহার করেছে, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে হলে, এইটা দেখে আসলে মানুষ হিসেবে খারাপ লেগেছে আমার, একজন নারী হিসেবে নয়। তো আমরা যখন আন্দোলন করেছি 16 তারিখে, যখন আমরা রাস্তা ব্লক করেছি আমাদের ব্র্যাকের সামনে, ওই সময়টাতে যারাই নারী এবং পুরুষ বলে নয়, এখানে কিন্তু সংখ্যা নয় বা এখানে অন্য কোনো পরিচয় না, শুধুমাত্র আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, এটা আমাদের একমাত্র পরিচয়। প্রতিবাদ করছেন, আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিশোধের আগুন। আপনার সঙ্গে আলোচনায় আমরা আবার ফিরে আসব। এখন জেনে নিন কিছু তথ্য। হিটলার যৌবনে গায়ক ও ছবি আঁকিয়ে হলেও সফল হননি, কিন্তু সামরিক প্রতিভারূপে তিনি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিলেন। তাঁর সেনারা ট্যাঙ্ক চালিয়ে অতি দ্রুত একটার পর একটা ইউরোপিয়ান দেশ দখল করে নিয়েছিল। এই পদ্ধতিতে দেশ দখল করার নাম হয়েছিল ব্লিটজক্রিগ। অধিকৃত পোল্যান্ড ও চেকোস্লোভাকিয়া দখলের পরেই ইহুদিদের হত্যা করা হয় সরাসরি গুলি করে অথবা একটি বদ্ধ ঘরে গ্যাস জ্বালিয়ে। অসহায় ইহুদিদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে মালগাড়িতে নিয়ে যাওয়া হতো গ্যাস চেম্বারে। সেখানে ইহুদি নারীদের গ্যাস ঘরে প্রথমে ঠান্ডা পানি ছেড়ে পরে গ্যাস ছাড়া হতো। আফিয়া, এই যে বড় আন্দোলন হলো, এর আগে কিন্তু একটা চলমান আন্দোলন আগেই ছিল, জুলাই থেকে বা জুলাইয়ের প্রথম থেকে। তারও আগে আন্দোলন ছিল, বিভিন্ন জনসভা হচ্ছিল বিভিন্ন পার্টির উদ্যোগে। এখন আমাকে বলুন, আপনারা বাংলাদেশ ব্যাংকও তো অচল করে দিয়েছিলেন এবং ব্যাংকিং সিস্টেমও অচল করে দিয়েছিলেন। তখন আমি লন্ডন থেকে বলেছিলাম এরা কেন ড্রোন দিয়ে আক্রমণ করে না, ড্রোন দিয়ে করলে পরে একজনকে নিহত করা যায়, এটাও আমি বলেছিলাম। এত লোকের নিহত, আমি আবু সৈয়দ আইয়ুবের হাত পেতে এইভাবে মৃত্যু আমি চাই না, আমি কারো মৃত্যুই চাই না, কিন্তু তারা কেন মারা যায়। এখানে যেটা আমি বলতে চাই যে আপনারা কি কখনো কোনো এরকম কাউকে, বিশেষ কাউকে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন, যেটা হিটলারকে মেরে ফেলার চক্রান্ত করেছিল জার্মানিতে জার্মানরাই? আপনাদের আন্দোলনে কি এরকম কোনো কথাবার্তা চালু ছিল কখনো? না, আমরা আসলে একদমই নিরস্ত্রভাবে, যেরকম বলা হয় নিরস্ত্র বাঙালি, আমরা নিরস্ত্র শিক্ষার্থী। আমাদের জায়গাটা ছিল সম্পূর্ণ একদম, মানে আমরা এমন কিছু করতে চাইনি যেটাতে আমরা স্পেসিফিকলি কোনো মানুষকে আক্রমণ করব। আমরা সরকারের পতন চেয়েছি, কিন্তু এটা চেয়েছি তাও খুবই লজিক্যাল ওয়েতে, আমরা খুবই ন্যাচারালি জিনিসটা চেয়েছি। আমাদের জায়গা থেকে তো আমাদের এই চেতনাটা আছেই যে আমরা আসলে দেশে যখন একটা ফেসিস্ট গভর্নমেন্টকে নামাতে চাই, তখন আমরা আসলে দেশে ল অ্যান্ড জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই। তো যারা আসলে ল অ্যান্ড জাস্টিস প্রতিষ্ঠা করতে চায়, তারা তো কাউকে কনস্পায়ার করে খুন করতে চাইবে না বা তাকে হত্যা করতে চাইবে না। সে চাইবে যে সে যে অপরাধ করেছে তার জন্য তাকে ট্রায়াল করা হবে, তাকে জাস্টিস সিস্টেমের আন্ডারে আনা হবে এবং সেই অনুসারেই তার শাস্তি হবে, সেও সুযোগ পাবে। তো এভাবেই আমরা আসলে এমন কোনো সরকারি দলে ছিল কাউকে এরকম করে আমরা হত্যা করার ষড়যন্ত্র এরকম কিছুই করিনি, কারণ আমরা চেয়েছি যে জাস্টিস প্রতিষ্ঠা হবে। আচ্ছা, আপনাদের আন্দোলন যখন এখানে চলছিল তখন আমরা লন্ডনে আন্দোলনে জড়িয়ে পড়েছিলাম এবং শুনেছিলাম একটি বিখ্যাত স্মরণীয় বাণী, সেটি একটি নারী করেছিলেন যে আমার পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আমি ধন্যবাদ জানাই এই আন্দোলনে আপনাদের ব্যাপকভাবে অংশ নেওয়ার জন্য। ভবিষ্যতে জোন অফ আর্ক অথবা ইভা পেরনের মতো আপনারা আরও এগিয়ে আসবেন বলে আমি কামনা করছি। আপনার সঙ্গে আপনার কথাবার্তায় আবার পরে ফিরে আসব। দেখুন স্টিভেন স্পিলবার্গ পরিচালিত তার বিখ্যাত মুভি এবং বহু অস্কার পুরস্কার পাওয়া দি শিন্ডলারস লিস্টের একটি ক্লিপ।
এখানে দেখবেন নারীকে সরাসরি গুলি করার দৃশ্য। এবার দেখবেন জার্মান অফিসাররা কিভাবে মিথ্যা কথা বলে ইহুদিদের গ্যাস ঘরে ঢোকাচ্ছে। জেনে নিন কিছু তথ্য। আমরা গণমৃত্যুর পুরো দৃশ্যটি দেখালাম না। একটা কথা মনে রাখতে হবে, সেই সময়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মোবাইল ফোন, টুইটার এইসব ছিল না, এমনকি টেলিভিশনও ছিল না। মানুষ রেডিও এবং পত্রপত্রিকার উপর নির্ভরশীল ছিল। জার্মানিতে এসব মিডিয়া ছিল সম্পূর্ণভাবে নাৎসি পার্টি ও সরকার দ্বারা নিয়ন্ত্রিত, তাই কোন দেশে কারা হতাহত হচ্ছিল সেসব জানা প্রায় অসম্ভব ছিল। তবুও জার্মানিতে অনেকেই জেনে যাচ্ছিল, কারণ ইতোমধ্যেই জার্মানি থেকে ইহুদিদের তাড়িয়ে দেয়া অথবা মেরে ফেলা শুরু হয়েছিল। আরও ভয়ঙ্কর ছিল জার্মানিতে সব বইপত্র জড়ো করে পুড়িয়ে ফেলা। এর কারণ ছিল হিটলার ও তার স্বৈর সরকার চেয়েছিল শুধু নাৎসি পার্টির বিবরণী যেন জার্মানরা জানে, অন্য কোনো মতামত অথবা বিবরণ যেন কেউ না জানে। এই একদলীয় শাসনকে দূর করার লক্ষ্যে অনেক জার্মান সামরিক অফিসার সংঘবদ্ধ হয়ে হিটলারকে বোমা বিস্ফোরণে হত্যার ষড়যন্ত্র করে। তারা এক দফাতে এগিয়ে যায়, হিটলারকে হত্যা করতে হবে। এই চক্রান্তের নাম হয়েছিল জুলাই 1944 ষড়যন্ত্র। এখন আপনারা দেখবেন ভালকেরি মুভিতে সেই চক্রান্তের দৃশ্য। আপনারা দেখবেন একটি ব্রিফকেসে বোমা ভরে সেটা নেওয়া হয়েছিল হিটলারের সঙ্গে সামরিক নেতাদের একটি গোপন বৈঠকে, কিন্তু টেবিলের নিচে রাখা সেই ব্রিফকেসটি অসাবধানতার ফলে সরে যায়। দেখুন তারপর কি হলো। মিস আফিয়া, এই যে আন্দোলনটি ঘটে গেল গত জুলাই আগস্টে, এই আন্দোলনের সঙ্গে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? জুলাইয়ের 36টা দিন আমরা যেভাবে দেখেছি বা যেভাবে আমরা আসলে চেয়েছি যে নারী পুরুষ সবাই এবং সর্বস্তরে সবার একটা অংশগ্রহণ কামনা করেছি, যখন দেশ গঠনের সুযোগ এসেছে বা দেশ গঠনের জায়গাটা নিয়ে কথা হয়েছে, আমরা কিন্তু দেখেছি যে নারী প্রতিনিধিদের সেই রকমভাবে গুরুত্ব দেওয়া হয়নি। আপনি দেখেছেন আমাদের যতগুলো বাংলাদেশে এখন যতগুলো পজিশন তৈরি হয়েছে সেখানে পুরুষদের অংশগ্রহণ অনেক বেশি এবং সেখানে নারীদের কথাগুলো আসছে না, এবং তারা আসলে তাদের দেশ ভাবনাটা কি বা তারা আসলে দেশ নিয়ে কি চিন্তা করে। আমি আপনার সঙ্গে একমত।
কেননা এখনও দেশ কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ। এটা কিন্তু বদলানোর ভার আপনাদেরই উপরে, আপনাদেরই করতে হবে। একটা কথা বলুন ব্যক্তিগত, সেটা হচ্ছে এই যে আপনি এখানে আন্দোলন করছেন, ছাত্ররা হতাহত হচ্ছে, কি হতে পারে অনিশ্চিত অবস্থা, তখন তো জানেন যে কত লোক মারা যাবে। আপনি কি কখনো ভাবেননি আপনি আপনার বাবা মার প্রতি কিছুটা অন্যায় বা অবিচার করছেন? আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা শিখি সেটাই যদি শিক্ষা হয়, তাহলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা অন্য পৃথিবীর অন্য যে কোনো বড় বড় ইনস্টিটিউশনে আমি যেখানেই যাব, কিভাবে দেখবো সেটা আসলে ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু এখন আমার জায়গা থেকে আমার মনে হয়নি যে আমার আন্দোলনে অংশগ্রহণ আমার বাবা মার প্রতি অবিচার, কারণ সেটা আমার দেশের প্রতি অবিচার হয়ে যেত। জুলাই আগস্ট আন্দোলন সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে আপনি কি মূল্যায়ন করবেন? আমি যদি বর্তমান কনটেক্সটে বলি, তাহলে আপনি দেখবেন যে আন্দোলনের সময় নারীদের অংশগ্রহণকে যেভাবে দেখা হয়েছে বা গ্লোরিফাই করা হয়েছে, এখন এই মুহূর্তে যখন আসলে বিভিন্ন পজিশনে সবাই যাচ্ছে, স্টুডেন্ট প্রতিনিধিরা বিভিন্নভাবে কাজ করার সুযোগ পাচ্ছে, নারীদের অবস্থান কিন্তু ওই রকমভাবে আমরা দেখছি না, তাদের কথা বা তাদের ভয়েস আসছে না। আপনি নিশ্চয়ই চাচ্ছেন তাহলে বর্তমান উপদেষ্টা পরিষদে এই সরকারের আরো নারী প্রতিনিধিত্ব, তাই কি? অবশ্যই আমি এটা চাচ্ছি, কারণ আমরা মনে করি না যে কোনো অংশে এই যুগে এসে নারী পুরুষদের থেকে কোনো অংশেই আসলে পেছানো। এটা অবশ্যই নয়। নারীরা পুরুষ এই বাইনারি থেকে বের হয়ে তারা আসলে মানুষ হিসেবে দেশকে সার্ভ করার জন্য তারা প্রস্তুত, এবং এই সুযোগটা আসলে নারীদের করে নিতে হবে যতটা, তার থেকে বড় যেভাবে আসতে হবে সেটা হচ্ছে যে উভয় জায়গা থেকে নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে এই বিষয়টা তৈরি করতে হবে। এখানে আমি বলে রাখতে চাই, আপনারা মহিলা মন্ত্রণালয়ে একজন মহিলাকে দেবেন, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। মহিলা মন্ত্রণালয়ে একজন পুরুষ হতে পারে, যেমন পুরুষ অধিকৃত মন্ত্রণালয়ে নারীও হতে পারে। এটা কিন্তু মনে রাখতে হবে। সুতরাং আপনারাও অর্থমন্ত্রী হতে পারেন, আপনারাও স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, হতেই পারেন। নারী পুরুষ ভেদাভেদ যখন করছেনই না, তখন সার্বিকভাবে কিন্তু আপনাদের মুক্তমনা হতে হবে। না, অবশ্যই হতে হবে। আরেকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে, আমি বিশ্বাস করি যে মানুষের মধ্যে ফেমিনিনিটি এবং ম্যাসকুলিনিটি দুটাই আছে। তো যে আসলে যদি কোনো পুরুষ নারী মন্ত্রণালয়ে তিনি আসলে দায়িত্বে যান, অবশ্যই তাকে ফেমিনিনিটির বিষয়টা তাকে জানতে হবে। এবং এটা ছাড়া আসলে আমি বলছি না একটা পার্টিকুলার জেন্ডারকে বোঝা, কিন্তু তাদের জন্য কাজ করার জন্য তাকে তার অভিজ্ঞতা অনুভূতি এটার সঙ্গে সম্পৃক্ত হতে হবে। আমি আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই। এখন আমরা যে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা সেন্টার করে, তখন ওই জায়গাটা থেকে বিভিন্ন রকমের পলিসি মেকিং এর জায়গা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় স্টুডেন্ট প্রতিনিধিরা যাচ্ছে। আমার কাছে মনে হয় সবার আগে এই জায়গাটাকে ডিসেন্ট্রালাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি না হয় তাহলে পরবর্তী আন্দোলনে বা পরবর্তী সময়ে যারা অংশগ্রহণ করবে তারাও কিন্তু এই বিষয়টা ভুলে, এই বাইনারিটা বা স্টেরিওটাইপটা ভাঙবে না যে প্রাইভেটের স্টুডেন্টরা আসলে কোনোভাবেই পাবলিকের স্টুডেন্টদের মতো দেশের জন্য চিন্তা করে না বা ভাবে না। এটাকে যদি আমাদের ভাঙতে হয় তাহলে এই সুযোগটাকে সমান করতে হবে। এটা আসলে আমি প্ল্যাটফর্মের মাধ্যমে বলতে চাই। আপনার এখানে আসার জন্য অনেক ধন্যবাদ, এবং আমাদের তরফ থেকে একটি লাল গোলাপ শুভেচ্ছা আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। জুলাই ষড়যন্ত্রে হিটলার অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন, কিন্তু এই চক্রান্তের অভিযোগে বহু অপরাধী এবং নিরপরাধী অফিসারদের হত্যা করা হয়েছিল হিটলারের নির্দেশে। কিন্তু জার্মানির এক দফা এক দাবির ভিত্তিতে হিটলারকে হত্যার ষড়যন্ত্র থেমে থাকেনি। ক্রমশই হিটলারের সহযোগীরা পালিয়ে যেতে থাকে, আর মিত্রশক্তিরা ক্রমেই জার্মানির রাজধানী বার্লিনের ওপর বিরামহীন বোমাবর্ষণ চালিয়ে যেতে থাকে। বিভিন্ন ফ্রন্টে হিটলারের নাৎসি সেনারা পরাজিত হতে থাকে। আর তার ফলে নাটকীয় এবং অতি মর্মান্তিকভাবে হিটলার ও তার সদ্য বিয়ে করা বউ ইভা ব্রাউনের মৃত্যু ঘটেছিল। এসব আপনারা দেখবেন পতন পর্ব 3-এ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধৈর্যশীল থাকুন, নৈরাজ্য সৃষ্টি থেকে বিরত থাকুন, দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই সরকারকে সাহায্য করুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।